আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ তাহিরুল ইসলাম, প্রভাষক, উচ্চতর গণিত, শোলা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রতিদিনকার ন্যায় আমরা নিয়মিত ক্লাস, তোমরা জানো, একদিন পর পর একাদশ দ্বাদশের ক্লাস আমি ধারাবাহিকভাবে করাচ্ছি গত এক মাস। সেই হিসাবে আজকে আমরা এখন যে ক্লাসটি করব সেটি হলো দ্বাদশ শ্রেণীর জন্য উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় কণিক। ইতিমধ্যে আমরা এটা দুটি আলোচনা শেষ করেছি। আজকে সর্বশেষ বা 3 নাম্বার আলোচনাটি আমরা আশা করব তোমরা জানো, আমি আগেও বলেছি আমরা নৈর্ভিত্তিক নিয়ে মোটামুটি আলোচনা করতেছি। সেজন্য আমি তোমাদেরকে কিছুটা সহায়তা করছি যাতে তোমরা নৈর্ভিত্তিক বা বহু নির্বাচনীটা একটু সহজে সমাধান করতে পারো। আমি গত দুটি লেকচারে তোমাদের কণিক সংক্রান্ত কিছু সংজ্ঞা শিখিয়েছি। গত ক্লাসে পরাবৃত্ত সম্পর্কে এবং পরাবৃত্তের কিছু অবজেক্টিভ করেছে। আজকে আমরা অধিবৃত্ত এবং উপবৃত্ত সম্পর্কে জানবো, বলতে তাদের যে সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব এবং অধিবৃত্ত এবং উপবৃত্তের কিছু অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা চলে যাই। আজকে কি দেখাচ্ছি দেখো। তোমাদের অনেকের কাছে মনে হতে পারে যে স্যারের সূত্রগুলো লিখেছে এগুলো তো বইয়ে আছে, আমি তো বইয়ে আসলে ঠিক আছে বইয়ে আছে, কিন্তু আমি তোমাদেরকে যেটা বলার জন্য বা যে কারণে বোর্ডে লেখাচ্ছি, যেটা বোঝানোর জন্য, সেটা একটু ভালো করে খেয়াল করলে আশা করি তোমাদের উপকার হবে। বইয়ে দেখো আমি এখানে লিখছি কি, এটা হলো দুইটা সূত্র, দুইটার ক্ষেত্রে দুইটা ঘর লিখছি, পাশে দুইটা ঘর, একই জিনিস একটু চেঞ্জ হয়ে দুই রকম। তো কি বোঝাচ্ছি দেখো, আমাদের উপবৃত্তের সমীকরণটা হলো x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটা হলো প্রমিত সমীকরণ। তবে এই ক্ষেত্রে কখনো a বড় হবে, কখনো b বড় হবে, মানে কখনো a বড় b ছোট, কখনো b বড় a ছোট। এখন মানে হলো উপবৃত্তের সমীকরণটা দুই রকম। তোমরা দেখতে থাকবা, আমি একটু দেখাচ্ছি দেখো। সেটা হলো এরকম, একটু সংক্ষেপে ছোট্ট করে দেখাই। একটা সমীকরণ এরকম ডিম্বাকার, তবে ডিম্বাকার উভয়টি ডিম্বাকার উপবৃত্ত সমীকরণ। আরেকটা হলো এরকম দেখো, এই, হ্যাঁ এই, আশা করি তোমাদের কাছ থেকে দেখা যাচ্ছে। ওকে, তাহলে এই দুটো সমীকরণ, এটা এরকম একটা হতে পারে, এটার ক্ষেত্রে হলো দেখো, এটা হলো প্রথমটার ক্ষেত্রে, মানে a গ্রেটার দেন b এর ক্ষেত্রে হলো এটা, আর এটা হলো a লেস দেন b এর ক্ষেত্রে। এখন আমি সবগুলো কথা ক্লিয়ার করছি দেখো। সমীকরণ, এটা সমীকরণ কি, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার, মানে যখন a বড়, ওকে, a বড়, এই একটি কথা, যখন a গ্রেটার দেন b। দ্বিতীয় কথা হলো যখন x অক্ষ বরাবর, হ্যাঁ, আর অক্ষ বৃহৎ অক্ষ প্রধান অক্ষ যখন x অক্ষ বরাবর, এটাকে বলা হয়। আর এটা বলা হয় বা বৃহৎ অক্ষ যখন x অক্ষ বরাবর, আর এটাকে বলা হয় যখন a লেস দেন b, বা বৃহৎ অক্ষ যখন y অক্ষ বরাবর। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন এটা হলো ফরম্যাট, সূত্রটা বলে দিলাম। সূত্র একই সূত্র, শুধু a কখনো বড় হবে, b কখনো বড় হবে। আর চিত্রের ক্ষেত্রে আসলে তোমার এটা হবে a বড়, এর ক্ষেত্রে চিত্র বা এটাকে বলা হয় বৃহৎ অক্ষ যখন বড় হবে তখন এই চিত্রটা x অক্ষ, বৃহৎ অক্ষ যখন x অক্ষ বড় তখন হবে এটা, বৃহৎ অক্ষ যখন y অক্ষ বড় তখন হবে এই চিত্রটা। এখন আমরা যেগুলো লিখছি এগুলো হলো সূত্র। সূত্রগুলো কি করতে হবে দেখো, তোমরা a গ্রেটার দেন b এবং a লেস দেন b দুইটার ক্ষেত্রে সূত্রগুলো একই জিনিসের সূত্র, কিন্তু চেঞ্জ হবে। যেমন আমরা কি লিখছি, কি সূত্রগুলো আছে দেখো, আমরা কি দেখতেছি, কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, নিয়ামক রেখার সমীকরণ, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বৃহদাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষের সমীকরণ, ক্ষুদ্রাক্ষের সমীকরণ। তোমরা এগুলো কয়েকবার একটু পড়বা, পড়ে চিন্তা করবা কিভাবে মনে রাখা সহজে। প্রথম হলো কেন্দ্র, তারপর উপকেন্দ্র, শীর্ষবিন্দু, নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, হ্যাঁ, নিয়ামক রেখার সমীকরণ, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষ, বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের সমীকরণ। তাহলে এই যে 10টি জিনিস, এখানে নিচেটা সম্ভবত দেখা যাচ্ছে না, ক্ষুদ্রাক্ষের সমীকরণ, এটা হলো বৃহদাক্ষের সমীকরণ, নিচেটা ক্ষুদ্র। আরেকটা জিনিস আছে, আরেকটা জানতে হবে, সেটা হলো আমাদের এই উপবৃত্তের ক্ষেত্রে, সেটা অধিবৃত্তের ক্ষেত্রে না। আমি এই অধিবৃত্ত এবং উপবৃত্ত সবগুলো একসাথে দেখানোর জন্য তোমাদের এগুলো একসাথে লিখেছি। ওকে, পার্থক্যটা কোথায় হবে সেটা একটু খেয়াল রাখবা, তোমরা দেখবা, ঠিক আছে, এই সেটাই দেখাচ্ছি। তাহলে আরেকটা আসবে, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেটা অধিবৃত্তের ক্ষেত্রে নাই, উপবৃত্তের ক্ষেত্রে আছে, সেটা আমরা এই 10টা পড়ে দেখাচ্ছি দেখো। আচ্ছা, তাহলে আমরা কি বলছি এখন, কেন্দ্রের স্থানাঙ্ক দেখো, যখন a গ্রেটার দেন b তখন কেন্দ্রের স্থানাঙ্ক যা, a লেস দেন b তখন ঠিক আছে। কিন্তু উপকেন্দ্র যখন a গ্রেটার দেন b তখন প্লাস মাইনাস a 0 আর 0 প্লাস মাইনাস b। মজার বিষয় হলো তোমাদেরকে যেই জন্য এই জায়গাতে এগুলো একসাথে আমি লিখছি, একটা জিনিস বাদে দেখো, একটা জিনিস বাদে,
এই যে আমি এই যে উৎকেন্দ্রিকতাটা এই জিনিসটা বাদে বাকি যে 9টা জিনিস আছে এরা অধিবৃত্তের সাথে মিল আছে। আমি অধিবৃত্তটা একটু বলে দিই তাহলে। উপবৃত্তের সমীকরণ তো আমরা জানি একটাই, সেক্ষেত্রে পার্থক্য হলো a greater than b হবে, আবার a less than b হবে। কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে দেখো সমীকরণটা দুইটা, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার আর y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার, এই দুই ফরম্যাটে অধিবৃত্ত তুমি পাইবা। তাহলে অধিবৃত্তে দুই ফরম্যাটে পাবে, তাদের সূত্রটা দুই ফরম্যাটে। এই ফরম্যাটে হলে কি সূত্র হবে, এই ফরম্যাটে হলে কি সূত্র হবে। মজার বিষয় বা খেয়াল রাখার বা তোমাদের সুবিধা যেটা আমি তোমাদের বোঝানোর সবচেয়ে ইম্পর্টেন্ট বোঝানোর জন্য যেটা এগুলো লিখছি সেটা হলো এটাই। মনে রাখবা যে a greater than b এর ক্ষেত্রে যে সূত্রগুলো হবে এই অধিবৃত্তের প্রথমটার ক্ষেত্রে সেই সূত্রগুলি ঠিক থাকবে, শুধু চেঞ্জ হবে উৎকেন্দ্রিকতাটার ক্ষেত্রে, আর বাকি 9টি তোমরা মিলিয়ে দেখবা ঠিক আছে। আবার অধিবৃত্তের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে a less than b এর সূত্রগুলো শুধু উৎকেন্দ্রিকতা চেঞ্জ হবে, মনে রাখতে হবে শুধু উৎকেন্দ্রিকতার সূত্র চেঞ্জ হবে, সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে, তাহলে আমরা এই জন্য আমি মূলত তোমাদের লেখাই, তোমরা অনেকে হয়তো বিষয়টা জানো না, ওকে, সেই জন্যই আমি এটা এভাবে লিখলাম। তাহলে অধিবৃত্ত এবং উপবৃত্তের সূত্র একটা শুধু উৎকেন্দ্রিকতার সূত্র চেঞ্জ, আরেকটা জিনিস যেটা বললাম উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেটা অধিবৃত্তের ক্ষেত্রে ওখানে নাই আর উপবৃত্তের ক্ষেত্রে আছে। তাহলে আমরা যদি একটা সূত্র শিখি, দেখো এর যে কোনো একটা মনে রাখতে পারি, তাহলে এইটা জানবো, বাকি অধিবৃত্তের দুটো, তাহলে চারটেই জানবো। ওকে, তাহলে প্রথমটা কি, আমরা যখন a greater than b উপবৃত্তের ক্ষেত্রে কেন্দ্র যখন a greater than b এর ক্ষেত্রে উপবৃত্তের কেন্দ্র হবে 0 0, এটা কেন্দ্র হবে 0 0, উপবৃত্তের উপকেন্দ্র হবে প্লাস মাইনাস a 0 আর শীর্ষবিন্দু হবে g প্লাস মাইনাস a 0, নিয়ামক থাকার সময় x ইকুয়াল প্লাস মাইনাস a। তাহলে অটি বোঝা যায় তোমার, যদি এটা 0 এটা মনে রাখবে কেন্দ্র সবগুলোই 0। আচ্ছা, আর উপকেন্দ্র প্লাস মাইনাস a 0 হলে ওটা হবে 0 প্লাস মাইনাস b। তাহলে অধিবৃত্তের x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সেটার ক্ষেত্রে এটাই হবে, আর অধিবৃত্তের সময় y স্কয়ার বাই b স্কয়ার সেটার ক্ষেত্রে হবে এগুলো। ওকে, আচ্ছা, তাহলে শীর্ষবিন্দু কত প্লাস মাইনাস a 0, নিয়ামক থাকার সমীকরণ কত x ইকুয়াল প্লাস মাইনাস a, তাহলে ওটার ক্ষেত্রে হবে y ইকুয়াল প্লাস মাইনাস b, উৎকেন্দ্রিকতা a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার, প্রথমটার ক্ষেত্রে a স্কয়ার দ্বারা ভাগ, দ্বিতীয়টার ক্ষেত্রে b স্কয়ার দ্বারা ভাগ। তুমি b স্কয়ার প্লাস a স্কয়ার যে লেখা যে কথা a স্কয়ার প্লাস b স্কয়ার খেলে ওইটা লিখতে পারো, বাট b স্কয়ার প্লাস a স্কয়ার আমরা লিখি। তার প্রথমটাকে ভাগ করব a স্কয়ার দ্বারা, পরেরটাকে ভাগ করব b স্কয়ার দ্বারা, ঠিক আছে, আর রুট হবে, রুটটা করব এটা। উপকেন্দ্রিক লম্ব 2b স্কয়ার বাই a স্কয়ার, তাই এটা ক্ষেত্রে হবে 2a স্কয়ার বাই b, হ্যাঁ 2b স্কয়ার বাই a, 2b a স্কয়ার বাই b, 2a b এর দৈর্ঘ্য a greater than 2a, তাহলে ওটা ক্ষেত্রে হবে 2b, আবার এটা যদি 2b এটা হবে 2a। বৃহদাকার সমীকরণ দেখো আমরা পরাবৃত্তের যেগুলো করেছি সেগুলোর সাথে তোমরা আংশিক মিল আছে, কিংবা ওইটা বুঝলে অনেকটা বুঝে। আমরা উপকেন্দ্র করেছিলাম কি মনে আছে তোমাদের, a0, তো এখানেও a0, শুধু উৎকেন্দ্রিকতা সেখানে ছিল না, সেজন্য এখানে কি উৎকেন্দ্রিক প্লাস মাইনাস a0। আবার শীর্ষবিন্দু আমাদের সেখানে 0 0 ছিল, সেটা আমাদের দরকার। নিয়ামক রাখার সমীকরণ আমরা সেখানে x ইকুয়াল টু a পাইছি, মনে আছে x ইকুয়াল টু a, এখানেও x ইকুয়াল টু a প্লাস মাইনাস a শুধু যোগ হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি উৎকেন্দ্রিক ছিল না, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেখানে অন্য একটু পেয়েছি, হ্যাঁ বৃহদাক্ষের দৈর্ঘ্য এগুলো ছিল না, অনেকগুলো মিল আছে, ঠিক আছে। তো আমি আশা করি তোমরা এই সূত্রগুলো হ্যাঁ মুখস্থ না খাতায় লিখবা, এই নামগুলো লিখবা, নামগুলো আগে মুখস্থ করবা, কার কিসের সূত্র, কার সূত্র, তারপরে লিখবা কি সূত্র, এরপরে মিলাইবা, চিন্তা করবা যে এটা কার সূত্র, অধিবৃত্তের উপবৃত্তের মিল আছে, শুধু কেবল অধিবৃত্তের a greater than b এর ক্ষেত্রে, উপবৃত্তের a greater than b এর ক্ষেত্রে যেটা হবে অধিবৃত্তের প্রথমটা হলো x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার b স্কয়ার সেটা হবে, আর উপবৃত্তের a less than b এর ক্ষেত্রে যে সূত্রগুলো হবে পার্থক্য শুধু একটা জায়গায় উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে, ঠিক আছে। তো আমি আশা করি তোমাদের এই সূত্রগুলো বুঝতে পারবো, আমরা এই সূত্রগুলো ব্যবহার করে কিছু অবজেক্টিভ করব এখন। আচ্ছা, তাহলে আমরা কি বলেছিলাম পার্থক্যটা কি হবে, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে পার্থক্যটা হবে। তো অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কি হবে দেখো, ওকে, তোমরা কিন্তু লিখে লিখে এগুলো পড়ে ফেলবা, এগুলো সব বুঝে ফেললে। তাহলে কি বললাম, আরেকটা জিনিস বাকি রয়েছে, উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ একটা আছে, সেটা হলো x ইকুয়াল টু প্লাস মাইনাস a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা আগে দেখো, উপকেন্দ্রিক
লম্বের সমীকরণ। এটা অধিবৃত্তের ক্ষেত্রে নাই, উপবৃত্তের ক্ষেত্রে আছে। x ইকুয়াল টু, তাহলে প্রথমটা x ইকুয়াল প্লাস মাইনাস a, তাহলে ওইটার ক্ষেত্রে হবে y ইকুয়াল টু প্লাস মাইনাস b। এটা তোমরা শিখে নিবে। 10টা সূত্র লিখলাম তো। আর নিচে যেটা দেখা যায় না সেটা হলো ক্ষুদ্রাঙ্কের সমীকরণ x ইকুয়াল টু 0, তাহলে ওইটার ক্ষেত্রে হলো y ইকুয়াল টু 0, সেটা তোমরা বই আছে দেখে নেবে। ওকে। আর উৎকেন্দ্রিকতাটা যেটা বলেছিলাম, পার্থক্যটা হবে কোথায়? অধিবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে ছিল x স্কয়ার, ওটা হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, হ্যাঁ, রুট ওভার অফ, আর এটা ক্ষেত্রে b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার। এই, হ্যাঁ, তুমি বুঝতে পারতেছো এগুলোর সাথে কিছুটা মিল আছে। ওকে, তাহলে আমরা কি বলেছি এটা। এখন দেখো অনেকে এগুলো এভাবে লেখে, হ্যাঁ, আবার ই সমান সমান আমরা উৎকেন্দ্রিকতা কি দ্বারা প্রকাশ করে? ই দ্বারা, ইসেন্ট্রিসিটি এরকম একটা শব্দ ছিল, এটাকে এভাবে লেখা যায়। ভাগ করলে দেখো 1 মাইনাস b স্কয়ার বাই স্কয়ার, ইচ্ছা তুমি এভাবে লিখতে পারো। আবার এটা হবে কি 1 মাইনাস a স্কয়ার বাই b স্কয়ার, একই কথা যেভাবে লেখো এটা করে আমরা পরে এগুলোর মান বসে হিসাব করব। ওকে। আচ্ছা, এবার দেখো আমরা কিছু সমস্যা করি, অবজেক্টিভ করি এই দুইটা সূত্র নিয়ে। প্রথমে যেটা তোমাদেরকে বলে রেখে একটা অবজেক্টিভ আছে, দেখো বলেছে তোমাদের এটা থিওরিটিক্যাল মনে রাখতে হবে যে নিচে কেন্দ্রবিহীন কণিক কোনটি, এরকম একটি প্রশ্ন আসে। কেন্দ্রবিহীন কণিক কোনটি? কেন্দ্রবিহীন কণিক হলো পরাবৃত্ত। মনে রাখবা, আমরা পরাবৃত্ত যখন করেছি গত ক্লাসে, পরাবৃত্তের মধ্যে কেন্দ্রের কোনো স্থানাঙ্ক আমরা বের করে নিই, বা কেন্দ্র ছিল না। ওকে, শীর্ষবিন্দু দিয়ে শুরু হয়েছে, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রের লম্বের সমীকরণ, উপকেন্দ্রের অক্ষরেখার সমীকরণ, এগুলো ছিল পরাবৃত্তের ক্ষেত্রে। তাহলে কেন্দ্রবিহীন কণিক মনে রাখবা উপকেন্দ্র। আচ্ছা, এবার দেখো আমাদেরকে বলেছে একটি প্রশ্ন, x স্কয়ার বাই স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? x স্কয়ার বাই স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? এখন তোমাদের কি মনে আছে সূত্রটা? দেখো আমি লিখেছিলাম কি উপবৃত্তের, এখানে কি আছে অধিবৃত্তের, তাহলে আমরা এটা নিয়েছিলাম কোনটা? এটা উপবৃত্তের, যে x স্কয়ার বাই স্কয়ার মাইনাস y স্কয়ার, এটা উপবৃত্তের a গ্রেটার দেন b এর ক্ষেত্রে। তাহলে a গ্রেটার দেন b এর ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি ছিল? 2b স্কয়ার বাই a, 2b স্কয়ার বাই a। তাহলে এটা সূত্র কি? সরাসরি এটাই সূত্র, এখানে কোনো মান নাই, এর মান মি এর মান যা ছিল তাই, 2b স্কয়ার বাই a। মানে হলো এটা তোমাকে এরকম থাকে, সরাসরি সূত্র অবজেক্টিভে থাকে, মনে রাখতে হবে। এই জন্য তোমাকে সূত্রগুলো আগে জানতে হবে, ঠিক আছে? সরাসরি সূত্র এটা, যে এটার ক্ষেত্রে 2b স্কয়ার বাই a। আচ্ছা, এরপরে দেখো যে প্রশ্নটা আছে, x স্কয়ার বাই a স্কয়ার একটু অন্যরকম, x স্কয়ার মাইনাস বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার, হ্যাঁ, y স্কয়ার বাই 9, y স্কয়ার বাই b স্কয়ার না, y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1, অধিবৃত্তের y স্কয়ার বাই 9 ইকুয়াল টু 1 সমীকরণ বা অধিবৃত্তটি বলেছে এত অধিবৃত্তটি এত বিন্দুগামী হলে, এত বলতে -5 -4 বিন্দুগামী হলে a স্কয়ার সমান পাঠ, মানে আমাদেরকে a স্কয়ারের মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে? a স্কয়ারের মান। তো এটা তোমরা দেখতেছো সহজেই আছে, -4 হলো এত বিন্দু, মানে x এর মান এটা বসাই দিলে y এর মান -4, x এর মান -5, তাহলে এটা হবে কত? 25 বাই a স্কয়ার মাইনাস এটা হবে 16 বাই 9 ইকুয়াল কত? 1। তো এবার তোমরা ক্যালকুলেশন করো, 25 বাই a স্কয়ার ইকুয়াল টু হবে 1 প্লাস 16 বাই 9 বা 25 বাই a স্কয়ার ইকুয়াল টু কত হবে? 9 হলো লসাগু, 9 প্লাস 16 কত? 25। তার মানে বুঝতেছো 25, তাহলে a স্কয়ার সমান কত হলো? 9। a স্কয়ার সমান কত পেলাম আমরা? 9। এর মান কত পাবো? 3। এর মান কত পাবো? ঠিক আছে, লসাগু করলে আমাদের কত হয়? 9, 16, 25, 25, a স্কয়ার সমান হবে 9। এ হলো 3, a স্কয়ারের মান আসবে 9, -5 -4 বিন্দুগামী। ওকে,
আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা কি করলাম, x এর মান কত -5 বসাই দিলে কত হবে, -5 হোল স্কয়ার কত হবে 25 বাই a স্কয়ার মাইনাস y এর মান কত -4 হোল স্কয়ার কত 16 ইকুয়াল কত, তার মানে এটা পক্ষান্তর করলে কত হবে 1 প্লাস 25 বাই a স্কয়ার ইকুয়াল 1 প্লাস 16 বাই 9 লসাগু করলে হবে 9 প্লাস 16 মানে হলো 25 উভয় পক্ষ থেকে আউট, a স্কয়ার সমান হলো 9, a এর মান হবে 3। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরকম একটা অবজেক্টিভ আছে আসছে বোর্ড পরীক্ষায়। এরপরে দেখো বলেছে একটা, দেখো একটু এবার একটু জটিল, x প্লাস 2 হোল স্কয়ার বাই 3, x প্লাস 2 হোল স্কয়ার বাই 3, তারপরে বলেছে প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার বাই 4 ইকুয়াল টু 1। উপবৃত্তের, এটা কিসের সমীকরণ, উপবৃত্তের, যেহেতু প্লাস উপবৃত্তের এখানে বহুপদী সমান। এক নম্বর বলছে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক -2 1। দুই নম্বর বলেছে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য বলেছে 6। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। 3 নম্বর বলেছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেটা আমরা সর্বশেষ লিখেছিলাম x ± a অথবা y ± b। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখি কিভাবে হবে, যেহেতু এখানে কি a ছোট, আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি, দেখো আমার a স্কয়ার না, তাহলে হবে আমার এটাকে আমরা লিখতে পারি √3 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার হলো √3, b স্কয়ার হলো কত √4, তাহলে √3 ছোট √4 বড়, তার মানে কি a ছোট b বড়, এখানে কি a ছোট b বড়। আর এখানে x বলতে কিন্তু x + 2, y বলতে y - 1। আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে কেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল 0 0, তাহলে তার মানে হলো x = 0 y = 0। এখন x বলতে কত x + 2 = কত 0, তাহলে x = কত পেলাম -2, y হলো y - 1 = 1 বা y = কত হলো 1। তাহলে ঠিক আছে, x এর মান -2, y এর মান কত 1, তার মানে -2 1 কেন্দ্রের স্থানাঙ্ক ঠিক আছে। আচ্ছা, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, তাহলে এটা কি বলেছিলাম, ক্ষুদ্রাক্ষের ক্ষেত্রে এখানে কে বড়, b বড়, তার মানে a > b, তাহলে ক্ষুদ্রাক্ষ কি ছিল, b এর দৈর্ঘ্য ছিল 2a, তাহলে এটা 2b, ক্ষুদ্রাক্ষ হবে 2b। তো b এর মান কত আমাদের, দেখো b এর মান হবে 6, b এর মান হবে এখানে রুট হোল স্কয়ার, তার মানে 2 স্কয়ার, এটাকে আমরা রুট না, সরি ভুল হয়েছে, 4 কে আমরা কি লিখতে পারি 2 স্কয়ার আমরা লিখি, 4 ছিল তো, সরি ভুল হয়েছে, হ্যাঁ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2, ঠিক আছে। তাহলে 2 বড় অবশ্যই, √3 এর মান হলো 1.73 সামথিং, আর b এর মান এর মান হলো তাহলে √3 1.72 সামথিং। আচ্ছা, b এর মান হলো 2, ঠিক আছে, b বড়, a ছোট, a <b। তাহলে ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কি হবে 2b, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কি হবে 2b। 2 * b এর মান কত, 2 সমান কত 4, 2 * b এর মান আমাদের কত 2, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য হওয়ার কথা 4, হয়েছে কত 6, তাহলে এটা সঠিক নয়, এটা সঠিক নয়। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা দেখি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেহেতু a <b, আমরা সর্বশেষ লিখছিলাম x = ±a, এটা হলো a > b এর ক্ষেত্রে, আর a <b এর ক্ষেত্রে কি হবে, y = কি হবে, y = +-be, y = +-be। তাহলে আমরা প্রথমটা পেলাম সঠিক, দ্বিতীয়টা সঠিক না, 3 নাম্বারটা হলো y = +-be, y = +-be। তাহলে আমার e এর মান লাগবে, দেখো e এর মান আমরা বের করি না, e এর সূত্র তাহলে কোনটা হবে, এটা b² + a² b², যেহেতু b² + a² b² সূত্র এটা হবে, হ্যাঁ, দ্বিতীয়টা, যেহেতু b বড়, তাহলে কি মানে √1 + a² b², তাহলে আমরা a² ধরতে পারি, a² এর মান কত √3 হোল স্কয়ার, √3 এর মান যদি বসাই কত 3, যেটাই বসা √3, তাহলে a² হয়ে যাবে 3, √1 + 3, এর মান হলো কত 4, b² এর মান হলো 4, a² এর মান হলো 3,
আর বি স্কয়ার মান কত হবে 4। আচ্ছা তাহলে লসাগু করলে কত হয় দেখো রুট ওভার অফ 4 7 রুট ওভার 7/4 তার মানে রুট 7/কত 2। আচ্ছা রুট 7/2 হবে। তাহলে আমাদের কত হলো দেখো এখানে কত, আমরা এখানে সূত্রটা একটু ভুল হয়েছে মনে হয়, দেখো এটা হবে প্লাস মাইনাস হবে। আচ্ছা মাইনাস হলে এটা মাইনাস, আচ্ছা মাইনাস এটা মাইনাস উচ্চকেন্দ্রিক, তাহলে আমাদের কত হয় 4 - 3 তার মানে 1/4 তার মানে কত হবে হাফ। এটা পেলাম কিসের মান উৎকেন্দ্রিক। তাহলে দেখো আমরা সম্ভবত এই উৎকেন্দ্রিকের সূত্রটা একটু ভুল লিখছি, পড়ার উপবৃত্তেরটা লিখছি অধিবৃত্তেরটা, অধিবৃত্তেরটা লিখেছি উপবৃত্তেরটা। ওকে, উপবৃত্তের ক্ষেত্রে হবে মাইনাস আর অধিবৃত্তের ক্ষেত্রে হবে প্লাস, তোমরা একটু দেখে নিবা। আচ্ছা তাহলে আমরা ই এর মান পাইলাম কত হাফ আর বি এর মান কত 2 প্লাস মাইনাস 2 ইনটু হাফ তার মানে প্লাস মাইনাস কত 1। এখন দেখো আমার y কত, y তো আর y না, y কত বলো তো, y ছিল কিন্তু y - 1, y কত y - 1, তাহলে y - 1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে y ইকুয়াল টু কত হবে 2 হবে, একটা 2 হবে আর একটা হবে 0। 2 হতে পারে অথবা y এর মান 0 হতে পারে, যেহেতু এখানে একটা অপশন আছে 2 আছে, এটা সঠিক। তোমরা দেখবা অপশনে যা দেওয়া থাকে যদি দুটোটাই দেওয়া থাকে y 0 দেওয়া থাকে সেটা হতে পারে, আবার y 2 দেওয়া থাকে দুটোটাই হতে পারে, আর প্লাস মাইনাস দেওয়া থাকলে সেটা হবে প্লাস মাইনাস এভাবে দেওয়া থাকতে পারে। তাহলে আমরা এটা নিলাম y +1 নিলে কত হবে y +1 +1 2, আর যদি -1 নেই তাহলে 0, y এর মান আসবে দুইটা। ওকে, এটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। y 0 হতে পারে, y 2 হতে পারে, পরীক্ষা অপশন দুটোটাও দেওয়া থাকতে পারে, একটাও দেওয়া থাকতে পারে, তোমরা খেয়াল করবা। তাহলে এভাবে আমরা দেখলাম কি 1 আর 3 সঠিক, 1 আর 3 সঠিক। তাহলে আমরা একটা জায়গায় কোনটা জানি বলেছিলাম তোমার উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা হবে a স্কয়ার - b স্কয়ার/a স্কয়ার, আর একটা হবে b স্কয়ার - a স্কয়ার/b স্কয়ার। তোমরা একটু কারেকশন করো, এটা হবে উপবৃত্তের ক্ষেত্রে। আর অধিবৃত্তের ক্ষেত্রে হবে প্লাস, উপবৃত্তের ক্ষেত্রে হবে মাইনাস, অধিবৃত্তের ক্ষেত্রে হবে প্লাস। উপবৃত্তের ক্ষেত্রে হবে মাইনাস, অধিবৃত্তের ক্ষেত্রে হবে প্লাস। ওকে, আচ্ছা তারপরে দেখো আমরা যেটি সমস্যার সমাধান করব সেটি হলো একটি সমীকরণ দেওয়া আছে 16x² - 9y² + 144 = 0। হ্যাঁ, এটা থেকে দুটো প্রশ্ন বলছে, একটা কণিকের সমীকরণ, একটি কণিকের সমীকরণ, কণিকটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। এক নম্বর বলছে শীর্ষবিন্দু, হ্যাঁ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আর দুই নম্বর বলেছে আমাদের যেটা বের করতে বলেছে তোমার কণিকটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক এরকম বহুপদী, হ্যাঁ অভিন্ন তথ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো দেখো আমরা তাহলে শীর্ষবিন্দু, আমরা এটাকে আগে প্রমাণ আকারে নিতে হবে। কিভাবে করব দেখো, আমরা লিখতে পারি 144 = 9y² - 16x², এভাবে লিখতে পারি, বা 1 = 9y² / 144 - 16x² / 144, তোমরা জানো এভাবে লেখা যায়, বা 1 = y² / 16 - x² / 9, তাহলে বা 1 = আমরা লিখব y² / 4² - x² / 3²। ওকে, তাহলে এটা কি হলো y² / b² - x², এটা হলো দ্বিতীয়টা। ওকে, তাহলে উপবৃত্তের ক্ষেত্রে দ্বিতীয়টা। এবার আমরা আসি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আমাদের কি ছিল, কেন্দ্র ছিল কি 0 0, কেন্দ্র ছিল 0 0, উপকেন্দ্র ছিল +-a0, আর শীর্ষবিন্দু +-a0, আর ওইটা তাহলে +-0 +-b, 0 +-b, এটা হবে আমাদের উপকেন্দ্র 0 +-b। তাহলে 0 তো ঠিক আছে 0, আর b এর মান কত আমাদের, এখানে b এর মান কিন্তু 4, তাহলে +-4। ওকে, তোমরা আশা করি সূত্র জানতে হবে। দেখো আমি যে প্রথম দুইটা লিখছি, প্রথম ঘরে ছিল a > b এর ক্ষেত্রে, হ্যাঁ, আর ওখানে অধিবৃত্তের ক্ষেত্রে x² / a² - y², এটা ছিল প্রথমটা, আর দ্বিতীয়টা হলো y² / b², এখানে কিন্তু y² আগে, তাহলে এটা হবে। তাহলে সূত্র সেই ক্ষেত্রে
শিশুবিন্দুর স্থানাঙ্ক ছিল প্লাস মাইনাস এই জিরো প্রথমটা, পরেরটা ছিল জিরো প্লাস মাইনাস বি। যেহেতু আমাদের এটা পরেরটা অধিবৃত্তের, এটা হবে জিরো প্লাস মাইনাস বি। বি এর মান আমাদের কত এখানে 4, এ এর মান কত 3। আচ্ছা, তাহলে এক নম্বরটা হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে এগুলো তো পারোই, এবার প্রকাশ করতে পারো তোমরা, জানি 144 কে আমরা এটা নিচে দুটোটা নিচে নিয়ে গেলে লসাগু করলে আবার ওই আগেরটাই হবে, সেগুলো করলে এই যে 9 দ্বারা 144 কে ভাগ করলে 16, 16 দ্বারা 144 কে ভাগ করলে 9 হয়, এটা আমরা জানি। আচ্ছা, এবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? এটা এটা মানে হলো উপবৃত্তের দ্বিতীয়টা, প্রথমটা ছিল 2b² a, তাহলে 2a² b, 2a² b উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 a² এর মান কত 9 আর b এর মান কত 4, তাহলে হবে 9/2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে 9/2। ওকে, তাহলে আমরা শীর্ষবিন্দু পেলাম 0 ± 4, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য পেলাম 2a²। এক কথায় মোট কথা তোমাদের সূত্রগুলো আয়ত্ত করতে হবে আগে। আমি কিন্তু সূত্রগুলো ঠিক যেভাবে তোমাদেরকে একটু মানে মনে রাখার সুবিধার জন্য আমি লিখে বুঝিয়ে দিয়েছি, তোমরা এই পলিসিটা অবলম্বন করলে অবশ্যই তোমরা শুধু একটা মনে রাখবে, প্রথমটা মনে রাখবে a > b এর ক্ষেত্রে a > b এর বিপরীতটা হলো b > a < b বা b > a। আর a > b এরটা হলো অধিবৃত্তের প্রথমটা x² / a² - y² / b² 1, আর ওইটা হলো এটা বললাম। শুধু পার্থক্য হলো উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে, উৎকেন্দ্রিকতা উপবৃত্তের ক্ষেত্রে a² - প্রথমটার ক্ষেত্রে a² - b² / a² - b² √, পরেরটা হলো √, b² - a² / b²। আর অধিবৃত্তের ক্ষেত্রে a² প্লাস, হ্যাঁ মনে রাখবো, উপবৃত্তের ক্ষেত্রে আমি একটু ভুল লিখেছি, ওখানে ভুল লিখেছি, উপবৃত্তের ক্ষেত্রে হবে মাইনাস, অধিবৃত্তের ক্ষেত্রে হবে প্লাস। ওকে, আচ্ছা আমরা আরেকটু সমস্যা সমাধান করব, দেখো সেটা হলো একটা কণিক দেওয়া আছে আবার এরকমই 9x² প্লাস 4y² equal to 324, একটি কণিকের সমীকরণ। ওকে, এটা কিন্তু কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। তোমরা দেখতে পারতেছো এটা। তাই এখান থেকে আমাদেরকে বলেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তো আমরা বের করি। এটাকে প্রমাণ আকারে নিতে হলে কি করতে হবে? 9x² / 324 প্লাস 4y² / 324 ইকুয়াল টু কত 1 দেখাচ্ছি। তাহলে x² কত হয় দেখো, 3 নং 27, 3 6 প্লাস y² / 4 32 8 1। তো বুঝতে পারতেছো x² / 6² হবে প্লাস y² / 9² হবে। তাহলে যেহেতু b বড়, তাহলে তোমরা আশা করি যাই বলো সূত্রগুলো করলে এখানে বলছে উপকেন্দ্রিক, তাহলে b বড় হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে 2a² b, তো এই যেটা করলাম সেটাই 2a² / b, আর উপকেন্দ্র স্থানাঙ্ক হবে 0 ± be, 0 ± be। ওকে, করতে পারবে আশা করি। আচ্ছা, আমরা আরেকটা অধিবৃত্তের, এগুলোই অধিবৃত্তের একটা আছে, এখানে বলেছি তুমি 9x² - 4y² equal to 36, এটার ক্ষেত্রে বলেছে কি বের করতে আমাদেরকে? উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্র স্থানাঙ্ক। এক নম্বর বলছে উৎকেন্দ্রিকতা আর হলো উপকেন্দ্র। তাহলে উৎকেন্দ্রিকতা e এর মান বের করলে আছে, এটাকে প্রমাণ আকারে নিতে হলে 9x² / 36 - 4y² / 36 এগুলো কত 1, x² / 4 - y² / 9 equal to কত 1, x² / 2² - y² / 3² equal to কত 1। কোনটা এটা? তাহলে এটা প্রথমটা, এর মান কত 2, b এর মান কত 3, অধিবৃত্তের প্রথমটা। তাহলে অধিবৃত্তের প্রথমটা উৎকেন্দ্রিকতা কি হবে? e equal to আমরা জানি √a² প্লাস, অধিবৃত্তের ক্ষেত্রে প্লাস a² + b² / a²। তাহলে দেখো কত হয় √, এর মান a² এর মান আমরা সরাসরি লিখি, a² এর মান হলো 4 প্লাস b² এর মান হলো 9 বাই হলো 4। আচ্ছা, আমরা ঠিক এইভাবে লিখতে পারি, তার মানে 1 প্লাস b² / a² এই ইকুয়াল টু কত হয় √1 প্লাস b² এর মান হলো 9, a² এর মান হলো 4, √4 13, তার মানে √13/2,
2, এটা হলো কি রুট 13/2 হলো উৎকেন্দ্রিকতা। ওকে, এই হয়েছে রেজাল্ট। ঠিক আছে, এভাবে তোমরা উৎকেন্দ্রিকতা বললে উৎকেন্দ্রিকতা যেটাই বলো। আর উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্র হবে 0 প্লাস মাইনাস বি, 0 প্লাস মাইনাস বি, এটা যেহেতু দ্বিতীয়টা, তাহলে 0 হলো 0, বি এর মান হলো আমাদের কত? বি এর মান হলো আমাদের 3, আর ই এর মান হলো কত? রুট 13/2, তাহলে প্লাস মাইনাস 3 রুট 13/2, 3 রুট 13/2, এটা হলো কি 3 রুট 13/2, এটা কি উপকেন্দ্র স্থানাঙ্ক। উপকেন্দ্র স্থানাঙ্ক কত? এটা কোনটা? দ্বিতীয়টা। দ্বিতীয়টার ক্ষেত্রে উপকেন্দ্র স্থানাঙ্ক কি 0 প্লাস মাইনাস বি, এটাই তো ছিল। এই তো আশা করি তোমরা এভাবে এগুলো করতে পারবা। x স্কয়ার 0 প্লাস মাইনাস বি, না এই ছিল, কি ছিল? এই 0 প্লাস মাইনাস এ ই, হ্যাঁ এ ই প্লাস মাইনাস এ 0, প্রথমটা তো, এটা তো প্রথমটা, সরি প্রথমটা, তাহলে প্লাস মাইনাস এ ই 0, প্রথমটা না, প্লাস মাইনাস এ ই 0 প্রথম, তাহলে প্লাস মাইনাস ভুল হয়েছে, আমরা দ্বিতীয়টা লিখছি, এটা x স্কয়ার বাই x স্কয়ার আগে, তাহলে প্রথমটা প্লাস মাইনাস এর মান হলো 2, এর মান হলো রুট 13/2 0, তাহলে প্লাস মাইনাস রুট 13 0। ওকে, ভুল হয়েছে। আর যদি y স্কয়ার বাই বি স্কয়ার হতো তাহলে আমাদের দ্বিতীয়টা হতো। তো আশা করি তোমরা এভাবে সূত্রগুলো পারলে এই যে কোনো অবজেক্টিভ করতে পারবে কণিকের। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আমরা নেক্সট তোমাদের চেষ্টা করব টোটাল 1 থেকে 6 অধ্যায়ের রিভিশন করে তোমাদের কিছু ছোটখাটো পরীক্ষা নেওয়ার জন্য। তোমরা সবাই প্রিপারেশন নিতে থাকবা। আমরা নেক্সট দেখা যাক কোনটা করি। তোমরা সামনে ত্রিকোণমিতি আছে, অথবা তোমাদের কেউ কেউ অন্য একটা অধ্যায় রিকোয়েস্ট করেছে, সেটা পরে করতে হবে। প্রথম একাদশের সাথে ওই অধ্যায়টা আমি করানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।